হ্যালো এভরিওয়ান, আমি সর্বজিৎ। আরএস এক্সিলেন্সের পক্ষ থেকে আবার তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি আগের ক্লাসগুলোতে তোমাদের কোনো ডাউট নেই। আগের ক্লাসে আমরা পদার্থবিদ্যা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা রসায়নের একটা অধ্যায় আলোচনা করব। পদার্থের বিভিন্ন অবস্থা, এই চ্যাপ্টারটা তুলনামূলক রেলওয়ে, এসএসসি, সিজিএল বলো, তোমার WBPSC, এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের আসে। তো দেখো, পদার্থ বিভিন্ন অবস্থা, তো সেটা জানার আগে আমাদের পদার্থ সম্পর্কে জানতে হবে। আচ্ছা, পদার্থ কাকে বলা হচ্ছে? যে সকল বস্তুর ভর ও নির্দিষ্ট আয়তন আছে এবং যাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে বল প্রয়োগ করতে হয়, তাদেরকে আমরা কি বলছি? পদার্থ। যেমন চেয়ার, টেবিল, মাটি, জল, বায়ু, লোহা ইত্যাদি। আচ্ছা, এই পদার্থগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা তার ভৌত ধর্ম অনুসারে ভাগ করি, আর একটা তার রাসায়নিক ধর্ম অনুসারে ভাগ করি। ভৌত ধর্ম মানে কি? ভৌত ধর্ম মানে আমরা সেই পদার্থটাকে বাইরে থেকে দেখে চিনতে পারছি, সেটা হচ্ছে তার ভৌত ধর্ম। রাসায়নিক ধর্ম কোনগুলো? রাসায়নিক ধর্ম হচ্ছে তার গঠনগত যে পার্থক্যগুলো আছে পদার্থে, সেগুলো তার রাসায়নিক ধর্ম। আচ্ছা, প্রথমে আসি আমরা ভৌত ধর্ম অনুসারে পদার্থকে কত ভাগে ভাগ করা যায়। দেখো, ভৌত ধর্ম অনুসারে পদার্থকে আমরা 4 ভাগে ভাগ করছি। কি? 1 হচ্ছে কঠিন, 2 হচ্ছে তরল, 3 হচ্ছে গ্যাসীয়, 4 হচ্ছে প্লাজমা। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট স্লাইডে দেখো, আমরা চলে যাচ্ছি কঠিন পদার্থ কাকে বলা হচ্ছে। কঠিন পদার্থ দেখো কাকে বলা হচ্ছে। কঠিন পদার্থের ক্ষেত্রে গঠনিক কণাগুলি একত্রে অবস্থান করছে, তাদের আন্তরাণবিক শক্তি অনেক বেশি থাকে। কথাটার মানে কি? দেখো, কঠিন পদার্থ কি হচ্ছে, তাদের যে ভেতরের অণুগুলো থাকছে তারা খুব দৃঢ়ভাবে একে অপরের সাথে আবদ্ধ থাকছে। ধরো, মনে করা যাক তুমি এবং তোমার বন্ধু খুব ক্লোজড, মানে এবং দেখো, এবার সে এতটাই ক্লোজ যে দেখো কোনো তৃতীয় ব্যক্তি এসে সেই সম্পর্ককে ছিন্ন করতে পারছে না। ঠিক একই হচ্ছে কঠিনের ক্ষেত্রে। কঠিনের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের যে অণুগুলো তারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকছে, তাদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা, সেটার মান অনেকটাই বেশি থাকে। যার ফলে কি হচ্ছে, তারা একটা জায়গায় স্থির হয়ে থাকছে, তারা অণুগুলো চলাচল করতে পারছে না, কিন্তু তাদের কম্পিত হতে পারে। ফলস্বরূপ কি ঘটছে? ফলস্বরূপ দেখো, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আমরা পাচ্ছি, তাই না? কঠিন পদার্থগুলো দেখো নির্দিষ্ট আকার ও আয়তন ঠিক এই কারণেই ঘটছে। কঠিন পদার্থের আকার শুধুমাত্র ভাঙা এবং কাটার সময় সৃষ্ট বলের কারণে পরিবর্তিত হতে পারে। কঠিন পদার্থ নিজে থেকে কখনোই তারা আকার বা আয়তন তারা পরিবর্তন করতে পারে না। বাইরে থেকে যদি আমরা কোনোভাবে বল প্রয়োগ করি, বল প্রয়োগ করে কি হচ্ছে, সেই আন্তঃআণবিক মানে তাদের মধ্যে যে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা, সেইটা আমরা বাইরে থেকে বল প্রয়োগ করে যদি আকর্ষণ বলটাকে ছিন্ন করে দিতে পারি, তাহলেই কঠিন পদার্থ তার নিজের রূপে পরিবর্তন ঘটায়। ঠিক আছে? দেখো, এই যে দেখো, দেখো এরা পরস্পর খুব দৃঢ়ভাবে আবদ্ধ, দেখো খুব কাছাকাছি রয়েছে না? এই জন্য তাদের এই যে কঠিনের ক্ষেত্রে দেখো আন্তঃআণবিক বলগুলো এই দুটো অণুর মধ্যে খুবই বেশি হয়। বোঝা গেল কঠিন পদার্থ সম্পর্কে? তাহলে নেক্সট আসা যাক তরল। তরল কি হয় দেখো, তরল পদার্থ প্রায় অসংকোচনীয় প্রবাহী, যা তার ধারকের আকার গ্রহণ করে কিন্তু চাপের প্রভাব মুক্ত নির্দিষ্ট আয়তন থাকে। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে দেখো, তরল পদার্থ কি হয়, তাদের কোনো আকার আছে? আকার নেই। তরল পদার্থকে যে পাত্রে রাখা হবে, তরল সেই পাত্রের আকার ধারণ করবে, কিন্তু তাদের আয়তন কিন্তু থাকছে, তরলের কিন্তু নির্দিষ্ট একটা আয়তন পাচ্ছি আমরা।
এই আয়তনও কিন্তু পরিবর্তিত হবে কখন, যদি তাপমাত্রা এবং চাপের পরিবর্তন করা হয়। যখন কঠিন পদার্থকে তার গলনাঙ্কের উপরে তাপ দেওয়া হয় তখন তা তরল পদার্থে রূপান্তরিত হয়, তাই না? ধরো বরফ রয়েছে, বরফকে তার 0°C মানে গলনাঙ্কের যে তাপমাত্রা সেইটার উপর যদি তাপ দেওয়া হয় তাহলে কি হচ্ছে, বরফ গলে জলে পরিণত হচ্ছে, ঠিক একই। তার মানে কঠিন পদার্থ তার গলনাঙ্কের উপরে তাপ দিলে তা তরলে পরিণত হয়। তবে এক্ষেত্রে চাপ অবশ্যই ওই পদার্থের ত্বরিত বিন্দুর চেয়ে বেশি হতে হবে। তরলের ক্ষেত্রে দেখো কি হয়, এদের আন্তঃআণবিক বলটা এই যে কঠিনের থেকে তুলনামূলক কম থাকে। মানে কঠিনে যে অণুগুলো তাদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কাজ করছিল, তরলের ক্ষেত্রে কি হয়, তরলের ক্ষেত্রে তা কঠিনের থেকে কম হয়। যার ফলে কি হয়, এই যে তরলের যে অণুগুলো সেগুলো মুক্তভাবে তারা চলাচল করতে পারছে, ঠিক আছে। তো কঠিনে কি হচ্ছিল, কঠিনে তারা চলাচল করতে পারছিল, চলাচল করতে পারছিল না। তরলে কি করছে, তরলে দেখো তাদের মধ্যে আকর্ষণ বলটা কিছুটা কমে গেল, যার ফলে সে চলাচল করতে পারলো। এবং এর ফলে যে তরলের নির্দিষ্ট কোনো গঠন আমরা পাচ্ছি না, তরল যে পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রের আকার সে ধারণ করছে। তরল পদার্থের আয়তন সাধারণত যে কোনো কঠিন পদার্থ থেকে তরল তৈরি করা যেতে পারে, সে কঠিনের চেয়েও বেশি হয়। মানে কি বললো, বললো যে তরল পদার্থের আয়তন সাধারণত যে কঠিন পদার্থ থেকে তরল তৈরি হয়েছে সে কঠিনের চেয়ে বেশি হয়। মানে বরফ যদি আমরা গোলাচ্ছি, গলে জলে পরিণত হচ্ছে, এর ফলে কি হয় দেখো, বরফের যে আয়তন ছিল জলে, সেই বরফটা যখন জলে পরিণত হলো তার আয়তনটা কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, ব্যতিক্রম কিন্তু জলের ক্ষেত্রে এই ঘটনাটা একটু আলাদা, ঠিক আছে। কিন্তু অন্য সব তরলের ক্ষেত্রে সেই জিনিসটা মান্য করে। জলের ক্ষেত্রে কি হয়, জলের ক্ষেত্রে আমাদের আবার কিছুটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা উষ্ণতার সঙ্গে একটু ভ্যারি করে, ঠিক আছে। তাহলে বোঝা গেল তরল সম্পর্কে কিছু। দেখো তরলে দেখো এই যে অণুগুলো তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কিছুটা কমে যাওয়ার ফলে তাদের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়েছে, যার ফলে আকর্ষণ বলটাও কমে গেল, যার ফলে কি তরলের নির্দিষ্ট আকার সে পেল না। এবার দেখো আমরা কি হচ্ছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থ ঠিক তরলের মতনই, দেখো গ্যাস এক ধরনের সংকোচনীয় প্রবাহী। গ্যাস শুধুমাত্র তার ধারকের আকারই দখল করে না, নিজেকে বিবর্ধিত করে তার আয়তনও দখল করে। মানে কি বলো, তরলের ক্ষেত্রে দেখো তরলের তো নির্দিষ্ট আকার আমরা পেলাম না, কিন্তু তার তরলের আয়তন আছে। গ্যাসের ক্ষেত্রে কি হয় দেখো, গ্যাসও ঠিক একই, গ্যাসকে যে পাত্রে রাখা হবে গ্যাসও সেই পাত্রের আকার ধারণ করবে, কিন্তু গ্যাসকে যখন যে পাত্রে রাখবে ধরো সেই পাত্রের যে আয়তন, গ্যাস পুরো পাত্রের আয়তনটাই সে দখল করে নেবে। কি বললাম বোঝা গেল? তারপরে দেখো গ্যাসের অণুগুলোর পর্যাপ্ত গতিশক্তি থাকে। এই যে গ্যাসের ফলে তাদের মধ্যে আন্তঃআণবিক বলের প্রভাব নগণ্য হয়। গ্যাসের এই যে অণুগুলো তারা খুব, তাদের মধ্যে প্রচন্ড রূপে গতিশক্তি কাজ করে, কিন্তু সেই গতিশক্তিটা তরল এবং কঠিনে কিন্তু আমরা পাইনি। গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে গতিশক্তি আছে, এবং যার ফলে কি হচ্ছে তাদের মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করবে, গতিশক্তি কাজ করবে না। তুমি ধরো খুব চটপটে, তাহলে কি হচ্ছে তুমি তোমার তোমার এবং তোমার পারিপার্শ্বিকের সম্বন্ধে দেখবে কিছুটা দূরত্ব তৈরি হবে, তাই না? তুমি যদি এখন খুব শান্তশিষ্ট হও, সবার সাথে মিলে মিশে থাকো, তাহলে তোমার সঙ্গে সবার একটা দৃঢ়ভাবে বন্ধন সৃষ্টি হচ্ছে। গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে এটা হয় না, গ্যাসের অণুর নিজস্ব গতিশক্তি থাকছে। গতিশক্তি থাকার ফলে কি হচ্ছে, তাদের মধ্যে আন্তঃআণবিক যে আকর্ষণ বলটা সেটা খুব কম হচ্ছে, সেটা তরল এবং কঠিনের থেকেও কম, ঠিক আছে। এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়, সেটা একদমই শূন্য হয়ে যায়। এর ফলে কি হচ্ছে, পার্শ্ববর্তী অণুগুলো দূরত্ব অণুগুলোর
যে অণুগুলোর আকার তার চেয়েও এক এক সময় বড় হয়ে যাচ্ছে। কি বলা হলো? গ্যাসের যে অণুগুলো আছে তার আকৃতি যা, দুটো অণুগুলোর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব তাদের অণুগুলোর একটা অণুর থেকেও বড় হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, গ্যাসের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন থাকছে না। তাহলে বোঝা গেল গ্যাসের আকার বা আয়তন না থাকার কারণ। কারণ হচ্ছে তাদের মধ্যে গ্যাসের অণুগুলো গতিশক্তি কাজ করছে খুব, যার ফলে আন্তঃআণবিক আকর্ষণ বল খুবই নগণ্য, এবং যে তাদের অণুগুলোর একটির থেকে এবং আরেকটি অণুর মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা প্রচন্ড বেশি থাকছে, যার ফলে কি হচ্ছে, গ্যাসের নির্দিষ্ট আকার এবং আয়তন আমরা পাচ্ছি না। বোঝা গেল? এবং পরে দেখো কি আছে, তরলকে তার স্ফুটনাঙ্কের উপর তাপ দিলে এবং চাপ স্থির রেখে গ্যাসে পরিণত করা যায়, তাই তো? যেমন দেখো, জলকে, তাই না, জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তুমি যদি তাপ দাও, তাহলে কি হচ্ছে, জলটা বাষ্পে পরিণত হচ্ছে, অর্থাৎ জলের তরল অবস্থা থেকে জল গ্যাসীয় অবস্থায় প্রবেশ করলো। ঠিক আছে? এবং আবার এই দেখো, তাপমাত্রা স্থির রেখে যদি চাপ কমিয়ে গ্যাসে আবার মানে কি বললো, তরলকে তার স্ফুটনাঙ্কের উপরে তাপ দিয়ে এবং চাপ স্থির রেখে গ্যাসে পরিণত করা যায়, আবার তাপমাত্রা স্থির রেখে চাপ কমিয়েও গ্যাসে রূপান্তরিত করা যায়। দুটো ভাবে রূপান্তরিত করা যায়। এক নম্বর কি, তরলকে তাপ দিলে সেটা গ্যাসে রূপান্তরিত হচ্ছে, এক্ষেত্রে চাপ স্থির থাকতে হবে। দুই, কি বললো, তাপমাত্রা স্থির রাখতে হবে, কিন্তু যদি চাপ কমিয়ে দেওয়া হয় তাহলেই আবার তরল পদার্থ গ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে? বুঝতে পেরেছ? তরল, কঠিন এবং গ্যাসীয় সম্বন্ধে আমরা বুঝতে পারলাম। এ দেখো গ্যাসের, দেখো এ দেখো তাদের মধ্যে যে অণুগুলো, দেখো এদের দূরত্ব, দেখো একটা অণুর যা মানে আকৃতি আর দৈর্ঘ্য, তার থেকেও দেখো অনেকটা বেশি হচ্ছে দূরত্ব। ঠিক আছে? বোঝা গেল? নেক্সট আসছি দেখো পদার্থের চতুর্থ অবস্থা, প্লাজমা অবস্থা। এটা খুবই ইম্পর্টেন্ট। প্লাজমা অবস্থাটা কি, দেখো প্লাজমা অবস্থাটাও গ্যাসীয় অবস্থা। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এই যে প্লাজমা অবস্থা খুব উচ্চ উষ্ণতা দিলে তবেই গ্যাসীয় অবস্থাটা প্লাজমা অবস্থায় তৈরি হয়ে যায়। প্লাজমা অবস্থায় কি হচ্ছে, দেখো মুক্ত ইলেকট্রন পাচ্ছি। মুক্ত ইলেকট্রন পাওয়া গেলে তাহলে কি হচ্ছে, সেই প্লাজমা অবস্থা কিন্তু তড়িৎ পরিবহন ক্ষমতা বিদ্যমান হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তার মানে গ্যাসীয় অবস্থার প্লাজমা অবস্থার মধ্যে পার্থক্যটা দেখো, গ্যাসের মতোই প্লাজমার নির্দিষ্ট আকার বা আয়তন নেই, কিন্তু এতে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা আছে, যা গ্যাসের নেই। বোঝা গেল? এটি চুম্বক ক্ষেত্র এবং বৈদ্যুতিক প্রবাহ তৈরি করতে পারে। কেন পারে? ঠিক একই বললাম এক্ষুনি, যে মুক্ত ইলেকট্রন এখানে আমরা পাচ্ছি, যার ফলে কি হচ্ছে, প্লাজমা অবস্থা চুম্বক ক্ষেত্র এবং বৈদ্যুতিক প্রবাহ তৈরি করতে পারছে, এবং তড়িৎ চুম্বকের ক্ষেত্রে প্রতি শক্তিশালী সাড়া প্রদানও করতে পারে। ঠিক আছে? মানে এটা তড়িৎ চুম্বকের ক্ষেত্রের প্রতি শক্তি, মানে তড়িৎ চুম্বকের থেকেও আকৃষ্ট হয়। ধনাত্মক চার্জ যুক্ত নিউক্লিয়ে পৃথক ইলেকট্রন সমুদ্রে ভাসতে থাকে, যেমনটা হয়, যেটা বললাম এক্ষুনি। এখানে কি হচ্ছে, মুক্ত ইলেকট্রন পাচ্ছি। মুক্ত ইলেকট্রন কেমন, সেই ধাতুতে কি হয়, ধাতু কেন তড়িৎ পরিবহন করে, ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন পাচ্ছি, সেই মুক্ত ইলেকট্রনটাই তো এপাশ থেকে ওপাশ করছে, তাই না, যার ফলে সেটা তড়িৎ পরিবহন করছে। ঠিক একই ঘটনা কি করছে প্লাজমা অবস্থা। বোঝা গেছে? আচ্ছা, প্লাজমা অবস্থা নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে, কিন্তু এটি আসলে পৃথিবীতে সর্বত্রই দেখা যায়। যেমন কি দেখো, বিদ্যুৎ চমকানো, বৈদ্যুতিক স্পার্ক, ঠিক আছে, নিয়ন বাতি, প্লাজমা টিভি, এগুলো কি হচ্ছে, এগুলো সবই প্লাজমা অবস্থা। আর একটা বলে রাখি, সূর্যের যে তোমার চারিপাশটা বা নক্ষত্রগুলো চারিপাশে, এগুলো কিন্তু যে চারিপাশটা যে অঞ্চলগুলো থাকছে সেটা কিন্তু সে প্লাজমা অবস্থায় থাকে। বোঝা গেল? কারণ কি, সেখানে উষ্ণতাটা খুবই কম থাকে। বোঝা গেল?
নেক্সট দেখো আসা যাচ্ছে পরের স্লাইডে। এই দেখো প্লাজমা অবস্থার একটা চিত্র। প্লাজমা অবস্থাটা ঠিক এই রকম টাইপের দেখতে হয়। দেখো অনেক স্পার্ক রয়েছে না, এই দেখো, ঠিক আছে, দেখো অনেকটা বিদ্যুৎ চমকানোর মতো লাগছে না? ঠিক এই কারণে কি হচ্ছে, এই যে এগুলো সমস্তটাই বিদ্যুৎ, এই যে এমন গ্যাসীয় অবস্থা যেটা কি করছে, তড়িৎ পরিবহন করতে পারে এরা। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আসে যাচ্ছে পদার্থের পঞ্চম অবস্থা। এটা খুবই রিসেন্ট তোমার আবিষ্কার হয়েছে। কি হচ্ছে সেটা কি? বোস আইনস্টাইন ঘনীভবন। বোস আইনস্টাইন ঘনীভবনটা কি? বোস আইনস্টাইন ঘনীভবনের অবস্থা হলো পদার্থের এমন একটি অবস্থা যেখানে তরলীভূত বোসন গ্যাসকে পরম শূন্য তাপমাত্রার খুব কাছাকাছি। পরম শূন্য তাপমাত্রা কত? এই দেখো 0 কেলভিন বা -273.15 ডিগ্রি সেলসিয়াসে খুব কাছে যদি ঠান্ডা করা হয়, তাহলে সেই অবস্থাটা কি হচ্ছে? বোস আইনস্টাইন ঘনীভবন। মানে খুব কম উষ্ণতায় এই যে তরলীভূত বোসন গ্যাস, ঠিক আছে, এই ঠান্ডা করা হয় যখন, সেটা সেই যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে সেইটাকে বলা হচ্ছে আমাদের বোস আইনস্টাইন ঘনীভবন। ঠিক আছে, চারটে অবস্থা দুটো মেন, কিন্তু এই পদার্থের পঞ্চম অবস্থাটা একদম রিসেন্ট আপডেট হয়েছে। বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতনটা কি দেখো, আমরা এক্ষুনি বললাম না, কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরলে পরিণত হচ্ছে, তরলকে আবার তাপ দিলে তারপর সে কি হচ্ছে, গ্যাসীয় পরিণত হচ্ছে। কিন্তু এমন একটা পদ্ধতি আছে যেটা কি হচ্ছে, কঠিন থেকে একেবারে গ্যাসীয় গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হচ্ছে। সেই পদ্ধতিটাকে কি বলছি আমরা? ঊর্ধ্বপাতন। দেখো, ঊর্ধ্বপাতন বলতে তরল অবস্থায় প্রবেশ না করে পদার্থের কঠিন থেকে সরাসরি গ্যাসীয় দশায় রূপান্তরিত ঘটে। ঠিক আছে, এই রকম অবস্থায় কি বলা আছে আমাদের? ঊর্ধ্বপাতন। কি কাদের কাদের এরকম ঊর্ধ্বপাতন দেখা যায় দেখো? কর্পূর, গন্ধক, আয়োডিন, ন্যাপথলিন, নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, আর্সেনিক, বেনজোয়িক অ্যাসিড ইত্যাদি পদার্থ এইরূপ বৈশিষ্ট্য প্রদান করে। এই যে যেসব পদার্থগুলো ঊর্ধ্বপাতন ঘটছে তাদেরকে আমরা কি পদার্থ বলি? উদ্বায়ী পদার্থ। মনে থাকবে কি বলবো? যেসব পদার্থ ঊর্ধ্বপাতন ঘটায় তাদেরকে কি বলা হয়? উদ্বায়ী পদার্থ। আচ্ছা, এবার দেখো আমরা একটা জিনিস করছি, এই দেখো, এটা ধরো কঠিন পদার্থ, ঠিক আছে, কঠিন পদার্থ, একে দেখো যদি আমরা তাপ দিই তাহলে কি হচ্ছে, এটা তরল পদার্থে পরিণত হচ্ছে, তাই তো? এটাকে যদি আবার তাপ দিই, তাপ গ্রহণের, হ্যাঁ, তাপ দিই, সেটা গ্যাসীয় পদার্থে পরিণত হচ্ছে। বোঝা গেল? ঠিক একই ব্যাপার যদি আমরা তাপ বর্জন করি, ঠিক আছে, যদি তাপ বর্জন হয়, এখানে তাপ যদি বর্জন হয় ঠিক উল্টো ঘটনা ঘটবে। গ্যাসীয় পদার্থ আবার তরল পরিণত পদার্থ, তরল পদার্থে পরিণত হবে। আবার তরল পদার্থকে যদি তাপ বর্জন করে নেওয়া হয় তাহলে সেটা আবার কঠিন পদার্থে রূপান্তরিত। কেমন দেখো, যদি দেখো বাষ্প আছে, ঠিক আছে, জলীয় বাষ্প,
জলীয় বাষ্পকে যদি আমরা ঠান্ডা করি তাহলে সেটা কি হবে, বিন্দু বিন্দু জলকণায় পরিণত হবে না? ঠিক আছে, সেই জলকণাগুলোকে আবার যদি আমরা ঠান্ডা করি তাহলে সেটা কি হচ্ছে, আবার বরফে পরিণত হবে। বোঝা গেছে? আচ্ছা, এটা একটা লেখচিত্র আমরা অঙ্কন করছি, দেখো। কঠিন, ঠিক আছে, এটা হচ্ছে তোমার তরল। এটা হচ্ছে তোমার গ্যাসীয়। ঠিক আছে, দেখো কঠিন পদার্থকে আমরা যদি তাপ দিই অর্থাৎ গলন করি তাহলে সেটা তরলে পরিণত হচ্ছে। ঠিক একই ব্যাপার, তরলকে যদি আমরা তাপ দিই অর্থাৎ বাষ্পীভবন ঘটাই, বাষ্পীভবন, ঠিক আছে, সেটা কি হচ্ছে, গ্যাসীয় পদার্থে পরিণত হচ্ছে। আবার দেখো কঠিন পদার্থ একেবারে ডাইরেক্ট গ্যাসীয় পদার্থে কি হবে বলো, ঊর্ধ্বপাতন, তাই না? ঊর্ধ্বপাতন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো গ্যাসীয় পদার্থকে যদি আমরা ঘনীভবন ঘটাই, ঘনীভবন, একটু জায়গাটা একটু কম হয়ে গেল। ঘনীভবন, ঠিক আছে, ঘনীভবন ঘটাই তাহলে সেটা তরল পদার্থে পরিণত হবে। আবার তরল পদার্থ কঠিন পদার্থে কখন পরিণত হবে, যখন কঠিনীভবন করা হয়, তাই না? কঠিনীভবন ঘটানো হয় অর্থাৎ তাপ যখন বর্জন করে নেওয়া হয়। বোঝা গেছে? তাপ দেয়া হচ্ছে গলন, গলনের পরে সেটা তরলে পরিণত হবে। আবার তরলকে যদি তাপ দেওয়া হয় সে ঘটনাকে কি বলা হচ্ছে, বাষ্পীভবন। ঠিক আছে, তাহলে গ্যাসীয় পদার্থে পরিণত হবে। গ্যাসীয় পদার্থ যদি তাপ বর্জন করে নেওয়া হয় তাহলে তরল পদার্থে পরিণত হবে, সেই ঘটনাকে কি বলছি আমরা, ঘনীভবন। আবার তরল পদার্থকে যদি তাপ বর্জন করে নেওয়া হয় দিয়ে সেটা কি কঠিন পদার্থে পরিণত হবে, সেটাকে আমরা কি বলছি, কঠিনীভবন। আর কঠিন থেকে একেবারে ডাইরেক্ট গ্যাসীয় পদার্থ, কোনো তরল পদার্থের এখানে সিন নেই, সেটাকে কি বলা হচ্ছে, ঊর্ধ্বপাতন। বোঝা গেছে তো? ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্লাইডে তাহলে আমরা যাচ্ছি। আগের তো এবার ভৌত ধর্ম অনুসারে আমরা ভাগগুলো বললাম, এবার রাসায়নিক ধর্ম অনুসারে পদার্থকে আমরা কত ভাগে ভাগ করেছি। দেখো, রাসায়নিক ধর্ম অনুসারে পদার্থকে আমরা প্রধানত দুভাগে ভাগ করেছি। কি কি? বিশুদ্ধ পদার্থ বা পিওর সাবস্টেন্স, দুই মিশ্র পদার্থ বা ইমপিওর সাবস্টেন্স। বোঝা গেছে? আচ্ছা, এই বিশুদ্ধ পদার্থকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে। কি কি? একটা হচ্ছে মৌলিক পদার্থ বা যাকে বলা হচ্ছে আমরা এলিমেন্টস, দুই যৌগিক পদার্থ যাকে বলছি আমরা কম্পাউন্ডস। বোঝা গেছে? আচ্ছা,
এবার এই মিশ্র পদার্থকে আবার আমরা দুভাগে ভাগ করা হচ্ছে। এক কি বলা হচ্ছে সমসত্ব মিশ্র পদার্থ বা হোমোজেনিয়াস মিক্সচার। দুই অসমসত্ব মিশ্র পদার্থ, যাকে আমরা কি বলছি হেটারোজেনিয়াস মিক্সচার। বোঝা গেছে? তাহলে রাসায়নিক ধর্ম অনুসারে পদার্থের ভাগটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, নেক্সট দেখো আসছি বিশুদ্ধ পদার্থ কাকে বলা হচ্ছে। প্রথম বিশুদ্ধ পদার্থ, দেখো নামেই রয়েছে বিশুদ্ধ, অর্থাৎ যে সমস্ত পদার্থ একটি মাত্র পদার্থ দিয়েই তৈরি হচ্ছে, অন্য কোনো পদার্থের উপাদান সেখানে মিশে থাকবে না, সেই রকম পদার্থকে আমরা কি বলেছি বিশুদ্ধ পদার্থ। যেমন কি বিশুদ্ধ জল, লোহা, সোনা, তামা, বিশুদ্ধ নাইট্রোজেন প্রভৃতি কি বিশুদ্ধ পদার্থের উদাহরণ। মানে বোঝা গেল বিশুদ্ধ পদার্থ মানে কি, বিশুদ্ধ পদার্থ মানে সেখানে কেবলমাত্র সেই পদার্থটাই থাকবে, অন্য কোনো পদার্থ সেখানে বিদ্যমান থাকবে না, তাকে কি বলা হচ্ছে বিশুদ্ধ পদার্থ। আচ্ছা, এই বিশুদ্ধ পদার্থকে কিন্তু আবার দুভাগে ভাগ করা হচ্ছে। কি কি বললাম এক্ষুনি, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। তাহলে চলো এবার মৌলিক পদার্থ সম্পর্কে জেনে নিই। দেখ, মৌলিক পদার্থ কাকে বলা হচ্ছে, যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থের উপাদান কণিকা ছাড়া অন্য কোনো পদার্থের অন্য কোনো পৃথক ধর্মের পদার্থের উপাদান কণিকা পাওয়া যায় না। মানে কি বললো, যেসব এখানেও কিন্তু মৌলিক পদার্থ বিশুদ্ধই পদার্থ, কিন্তু এই বিশুদ্ধ পদার্থগুলো কেবলমাত্র একটাই কণিকা দিয়ে তৈরি হচ্ছে, সেই রকম পদার্থ বিশুদ্ধ পদার্থগুলোকে কি বলছি আমরা মৌলিক পদার্থ। কি বললাম বোঝা গেল? আচ্ছা, পৃথিবীতে এই মৌলিক পদার্থের সংখ্যা কত? বর্তমানে 115টা, যার মধ্যে এই যে 92টা হচ্ছে প্রাকৃতিক। প্রাকৃতিক কটা বললাম? 92টা, ঠিক আছে। আর কৃত্রিম মৌলিক পদার্থ কটা? বাকি তোমার কত পাচ্ছি? 15টা আর 23টা। বোঝা গেছে? এই বাকি এই যে 23টা, এটা হচ্ছে কৃত্রিম মৌলিক পদার্থ। আর প্রাকৃতিক মৌলিক পদার্থের সংখ্যা কত? 92। ঠিক আছে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এইসব মৌলিক পদার্থগুলো কি হচ্ছে, এদের স্বাভাবিক অবস্থায় কতগুলো কঠিনও হতে পারে, কিছু তরলও হতে পারে, কতগুলো গ্যাসীয় হতে পারে। মানে মৌলিক পদার্থগুলো সমস্ত রকম আকারেই আমরা পাচ্ছি, কঠিন আকারেও পাচ্ছি, তরল আকারেও পাচ্ছি, আবার গ্যাসীয় আকারেও পাচ্ছি। কঠিন মৌলিক পদার্থগুলো কি কি দেখো, সোনা, রূপা, তামা, দস্তা, গন্ধক, সীসে, কার্বন ইত্যাদি। তরল মৌলিক পদার্থগুলো কি কি দেখো, পারদ, ব্রোমিন ইত্যাদি। গ্যাসীয় মৌলিক পদার্থগুলো কি কি দেখো, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, আর্গন ইত্যাদি। ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা একটু স্ক্রিনশট তুলে রাখো। আচ্ছা, এইখানে একটু ভুল হয়েছে, এই যে সোনা, রূপা ইত্যাদি, এইটা একটু হবে না, ঠিক আছে। এইটা একটু স্লাইডে ভুল হয়ে গেছে, এটা কিন্তু নয়। ঠিক আছে। গ্যাসীয় মৌলিক পদার্থগুলো কোনগুলো? এই যে এইগুলো, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, আর্গন ইত্যাদি। হ্যাঁ, ঠিক আছে। তোমার স্ক্রিনশট তুলে রাখো, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে। নেক্সট দেখো, এই বিশুদ্ধ মৌলিক পদার্থগুলোকে আবার 4 ভাগে ভাগ করা হচ্ছে। কি কি দেখো, ধাতু। বোঝা গেছে? ভাগগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ মনে রাখবে। ভৌত ধর্মগুলো তো আমরা আলোচনা করলাম, রাসায়নিক ধর্ম আলোচনা করছি। প্রথমে বিশুদ্ধ পদার্থ, বিশুদ্ধ পদার্থের মধ্যে কি হচ্ছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। আবার মৌলিক পদার্থেরও দেখো 4টে ভাগ আছে,
ঠিক আছে। কি কি দেখো, ধাতু, ঠিক আছে, ধাতু মেটালস। ধাতু কাকে বলা হচ্ছে? ধাতু দেখো, যে মৌল সাধারণ অবস্থায় কঠিন, উজ্জ্বল ও চকচকে এবং ভারী, যাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপাদন হয় এবং যা সাধারণত তাপ এবং তড়িতে সুপরিবাহী, সেই সমস্তগুলোকে আমরা কি বলছি? ধাতু। অর্থাৎ কি বলা হচ্ছে, ধাতু অবশ্যই কি হচ্ছে, তাদের কঠিন হবে, উজ্জ্বল হবে, চকচকে হবে এবং কিছুটা ভারী হবে। সাধারণত তাই তো হয়, তাই না? ধাতু যেগুলো, যেমন লোহা থেকে শুরু করে, তাই না, লোহা, সোনা, সিলভার, অ্যালুমিনিয়াম, এরা কি হচ্ছে, ধর এরা কঠিন হচ্ছে, উজ্জ্বল, চকচকে এবং ভারী। এবং কি তাদের যদি আমরা আওয়াজ করি, কিছু কিছু ধরো দেখবে তাদেরকে আঘাত করি, তাই না, কিছু দিয়ে, তারা কি হচ্ছে, তাহলে একটা আওয়াজ পাচ্ছি, তাই না? আর কি হচ্ছে, এরা তাপ এবং তড়িতের সুপরিবাহী, অর্থাৎ এর মধ্যে দিয়ে তাপ এবং তড়িৎ যেতে পারে সেই সব মৌলিক পদার্থের মধ্যে দিয়ে বা মৌলগুলোর মধ্যে দিয়ে, তাদের কি বলছি আমরা? ধাতু। যেমন কি দেখো, সোডিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, তামা, লোহা, অ্যালুমিনিয়াম, রূপা, সোনা, দস্তা, টিন ইত্যাদি, ঠিক আছে। নেক্সট আসছি অধাতু কাকে বলে। ধাতুর গুলো ধর্মগুলো দেখো, যেগুলো পেয়েছি না, কঠিন হবে, উজ্জ্বল হবে, চকচকে হবে। ঠিক অধাতুগুলো কি হবে? অধাতুগুলো ঠিক বিপরীত হবে। দেখো, যে মৌল সাধারণ অবস্থায় তরল বা গ্যাসীয় হবে, উজ্জ্বল বা চকচকে হবে না, ওজনে হালকা হবে না, ওজনে সরি হালকা, ভারী হবে না, গঠনে কি হবে? ভঙ্গুর। ধাতুগুলো দেখো গঠন কিন্তু কি হচ্ছে? শক্ত, তাই না? অধাতুগুলো কি হচ্ছে? নমনীয় হচ্ছে, যার ফলে কি হচ্ছে, তারা খুব সহজেই ভেঙে যায় এবং কি হচ্ছে, যাদেরকে আঘাত করলে কোনো আওয়াজ আমরা পাবো না, ঠিক আছে। এবং যারা কি হচ্ছে, তড়িৎ এবং তাপের কুপরিবাহী, তাদেরকে কি বলছি আমরা? অধাতু। যেমন কি দেখো, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, সালফার, কার্বন, ফসফরাস ইত্যাদি। বোঝা গেল? তাহলে ধাতু অধাতু সম্পর্কে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা দেখো চলে আসছি 3 নম্বর, কি? ধাতুকল্প। ধাতুকল্প কি হচ্ছে? ধাতুকল্প দেখো, কিছু কিছু মৌলগুলোর মধ্যে, যাদের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের ধর্মই আমরা পাচ্ছি, তাদেরকে কি বলা হচ্ছে? ধাতুকল্প। যেমন কি আর্সেনিক, অ্যান্টিমনি ইত্যাদি, বিসমাথ, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট ধাতুকল্পটা কিন্তু, হ্যাঁ। আচ্ছা, নেক্সট আসছি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো? যে সকল মৌলগুলো কি হচ্ছে, তারা কোন রকম বিক্রিয়ায় তারা অংশগ্রহণ করে না এবং যদিও যদি বিক্রিয়ার মধ্যে তুমি যদি দাও, তারা সে কি হচ্ছে, তারা সেখানে অপরিবর্তিত থাকছে, তাদেরকে কি বলা হচ্ছে? নিষ্ক্রিয় মৌল। কি কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ঠিক আছে। এই কটা কি আমাদের আপাতত আবিষ্কৃত নিষ্ক্রিয় মৌল। বোঝা গেছে? ধাতু কল্প নিষ্ক্রিয় মৌল সম্পর্কে ক্লিয়ার হয়েছে। নেক্সট স্লাইডে আমরা আসছি। আচ্ছা, এই ধাতুগুলো পড়লাম না, ধাতুগুলো দেখো কি পড়ছিলাম, ধাতুগুলো কি হচ্ছে, তাপ এবং তড়িতে সুপরিবাহী, ঠিক আছে। তারা কি হচ্ছে, তারা যে কঠিন হচ্ছে, তাই না, উজ্জ্বল, ভারী হচ্ছে, কিন্তু এবং অধাতুগুলো কি হচ্ছে, নমনীয় হচ্ছে, তাপ এবং তড়িতে সুপরিবাহী হচ্ছে, তাই না। কিন্তু এখানে আমাদের ব্যতিক্রমও লক্ষ্য করা যায়। ব্যতিক্রমগুলো দেখো, এই দেখো, প্রথম দেখো কি আসছে, সাধারণ তাপমাত্রায় তরল ধাতু। ধাতুগুলো কি হচ্ছে, আমরা প্রথমেই বলেছিলাম কঠিন হচ্ছে, কিন্তু দেখো তরল ধাতু, পরীক্ষায় খুব আসে, তরল ধাতু কি হচ্ছে, পারদ। বোঝা গেল? ঠিক। আচ্ছা, ওজনে হালকা ধাতু কি বলো? সোডিয়াম, লিথিয়াম, আর কি, পটাশিয়াম।
বুঝতে পেরেছো? নেক্সট আসছে দেখো, হাইড্রোজেনের চেয়েও কম তড়িৎ ধনাত্মক ধাতু। ঠিক আছে, মানে যে আমরা পরে পড়বো, এটা এখন নেই আপাতত। তড়িৎ রাসায়নিক সক্রিয়তা শ্রেণী, ঠিক আছে, এটা আমরা পড়বো। সেইখানে দেখবো হাইড্রোজেনটা কি হচ্ছে, একদম মাঝামাঝি অবস্থান করছে। হাইড্রোজেনের ওপরে হচ্ছে বেশি তড়িৎ ধনাত্মক ধাতু, আর হাইড্রোজেনের নিচে হচ্ছে কম তড়িৎ ধনাত্মক ধাতু। তো সেইগুলো দেখো কি বলেছে, হাইড্রোজেনের চেয়ে কম তড়িৎ ধনাত্মক ধাতু কোনগুলো, যেগুলো আমরা ব্যবহার করি তৈরি, যেমন কি তামা, তারপর কি সোনা, ঠিক আছে, রূপো, রূপা, এগুলো, ঠিক আছে। একটু ইরেজ করে নিচ্ছি, একটুখানি অসুবিধা হয় আর। আচ্ছা, তোমরা কিন্তু এই আরএস এক্সেলেন্ট ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে সাপোর্ট করবে। আমাদের লক্ষ্য হলো তোমাদের যে মনের ইচ্ছা, অর্থাৎ সরকারি চাকরি যে আশায় তোমরা আমাদের এই ভিডিওটা দেখতে এসেছিল, তোমাদের যে মনের ইচ্ছা সেইটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। আমরা এখানে তোমাদের একদম বেসিক থেকে একদম হাই লেভেল পর্যন্ত তোমাদের কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। সেই জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। নেক্সট দেখো কি হচ্ছে, অধাতুর ব্যতিক্রম। অধাতুর ব্যতিক্রম দেখো কি হচ্ছে, সাধারণ তাপমাত্রায় তরল অধাতু, খুব ইম্পর্টেন্ট, ব্রোমিন, ঠিক আছে। নেক্সট, সাধারণ তাপমাত্রায় কঠিন ও উজ্জ্বল অধাতু কি হচ্ছে, আয়োডিন। আর কি, হিরে, তাই না? দেখো হিরে কি হচ্ছে, উজ্জ্বল না, কিন্তু সেটা অধাতু। বোঝা গেল তো? নেক্সট দেখো, তড়িৎ ধনাত্মক অধাতু কি, হাইড্রোজেন। ঠিক আছে। নেক্সট দেখো, তড়িৎ পরিবহন করে এমন অধাতু কে, ওই যে পেন্সিলের শীষ দেখেছো না, পেন্সিলের শীষ কি, গ্রাফাইট দিয়ে তৈরি, কার্বনের একটা রূপভেদ, সেটা কিন্তু কি অধাতু। অধাতুগুলো আমরা কি পড়েছিলাম, তড়িৎ পরিবহন করে না, কিন্তু কি কিছু ব্যতিক্রমও দেখা যায়, কি তারা সেগুলো তড়িৎ পরিবহন করে, সেটাই কি জিজ্ঞেস করেছে, সেটা কি বলো, গ্রাফাইট। পেন্সিলের শীষ আমরা যেটা দিয়ে তৈরি হয় সেটাকে কি বলে, গ্রাফাইট। তারপর গ্যাস কার্বন, গ্যাস কার্বন, ঠিক আছে। নেক্সট দেখো, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি এমন অধাতুর নাম কি হবে বলো, কার্বন, ঠিক আছে, সিলিকন, বোরন, ঠিক আছে। এইগুলো কি, এইগুলো প্রত্যেকটাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুবই বেশি হয়। সাধারণত কি হয়, ধাতুর গুলোর স্ফুটনাঙ্ক গলনাঙ্ক বেশি হয়, কিন্তু অধাতুগুলোর কি হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। কিন্তু দেখো এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয় এমন অধাতুগুলো কি কি,
কার্বন, সিলিকন, বোরন। বোঝা গেল? নেক্সট, ওজনে ভারী অধাতু কি? আয়োডিন। ঠিক আছে, অধাতুগুলো কি বললাম এক্ষুনি? অধাতুগুলো খুব হালকা হয় না, তাই তো, হালকা এবং নমনীয় হয়। কিন্তু এই যে আয়োডিন কি, আয়োডিন ওজনে কিন্তু ভারী হয়। বোঝা গেছে? এটা খুব ইম্পর্টেন্ট টপিক। এই যে ব্যতিক্রম গুলো, এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের করতে দেয়। বোঝা গেল? এটা স্ক্রিনশট তোমরা অবশ্যই তুলে রাখো। তুলে রেখেছো? নেক্সট স্লাইডে আমরা আসছি, দেখো যৌগিক পদার্থ। এতক্ষণ তো মৌলিক পদার্থটা পড়লাম, তাই না? মৌলিক পদার্থ পড়লাম, মৌলিক পদার্থের শ্রেণী বিভাগটাও আমরা পড়লাম। নেক্সট আসছে, দেখো যৌগিক পদার্থ কাকে বলা হচ্ছে। যৌগিক পদার্থ, দেখো যৌগিক পদার্থ হচ্ছে দুই বা ততোধিক মৌলিক পদার্থের উপাদান কণিকা নির্দিষ্ট ওজন অনুপাতে পরস্পর রাসায়নিক বিক্রিয়া দ্বারা যুক্ত হয়ে যে নতুন ধর্মের একটা মৌল যেখানে নতুন ধরনের একটা পদার্থ তৈরি করছে তাকে কি বলছি আমরা? যৌগিক পদার্থ। কি বললাম? মানে দুই বা ততোধিক মৌলিক পদার্থ নির্দিষ্ট আয়ত্ত ওজন অনুপাতে যুক্ত হয়ে যে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটি পদার্থ তৈরি করছে, সেই পদার্থটাকে কি বলা হচ্ছে? যৌগিক পদার্থ। যেমন দেখো বলা হচ্ছে জল, তাই না? কার্বন ডাই অক্সাইড, সাধারণ লবণ ইত্যাদি। দেখো জল, জলের সংকেত কি আমরা দেখো? জল H2O, তাই না? তাহলে দেখো এখানে দুটো হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাই না? আর একটা অক্সিজেন, তাই না? দেখো এটাও কি হাইড্রোজেন, এটা একটা কি মৌলিক পদার্থ, এটাও একটা মৌলিক পদার্থ। দেখো পরস্পর যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট জল উৎপন্ন করেছে, তাই না? ঠিক একইভাবে দেখো কার্বন ডাই অক্সাইড, সংকেত কি? CO2। তাহলে দেখো এটারও তাই, দেখো সি, একটা সি প্লাস দুটো অক্সিজেন, তাই না? বোঝা গেছে তো? তা এটা নিয়ে কি তৈরি হচ্ছে দেখো? CO2। বোঝা গেছে? দুটো মৌলিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে একটা নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়ে যে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করছে সেটাকে কি বলা হচ্ছে? আমার যৌগিক পদার্থ। ক্লিয়ার হয়েছে যৌগিক পদার্থ তাহলে কাকে বলা হচ্ছে? নেক্সট আসা যাচ্ছে মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ কি হচ্ছে দেখো? দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ। আগেরটাই কি ছিল? শুধুমাত্র মৌলিক পদার্থ। এখানে কি হচ্ছে? দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ যে কোনো ওজন অনুপাতে যুক্ত হয়ে যে ধর্ম, যে একটি অন্য ধর্ম বিশিষ্ট পদার্থ পাওয়া যায়। মিশ্রিত ভিন্ন ভিন্ন পদার্থগুলো তাদের নিজেদের ধর্ম বজায় রাখে, তাহলে সেই পদার্থটাকে কি বলা হচ্ছে? মিশ্র পদার্থ। মানে কি বললো? মিশ্র পদার্থ দেখো যেখানে দুই বা ততোধিক যৌগিক পদার্থ বা মৌলিক পদার্থ পরস্পর নির্দিষ্ট ওজন অনুপাতে, নির্দিষ্ট নয় যে কোনো ওজন অনুপাতে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে তোমার তাদের মধ্যে যে মৌলিক পদার্থগুলো যুক্ত হয়েছে তাদের মধ্যে সেই সমস্ত মৌলিক পদার্থের ধর্মগুলো কিন্তু যে নতুন পদার্থ তৈরি হচ্ছে সেই নতুন পদার্থের সমস্ত যে মৌলিক পদার্থগুলো দিয়ে যে যৌগিক পদার্থ তৈরি হয়েছে বা মিশ্র পদার্থ তৈরি হয়েছে সেই মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থের সম্পূর্ণ সমস্ত ধর্মগুলো আমরা পাবো সেই মিশ্র পদার্থটাকে। সেই পদার্থটাকে কি বলা হচ্ছে? আমরা মিশ্র পদার্থ। যেমন কি দেখো বায়ু, বায়ুতে কি দেখো? বায়ুতে তো অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, নাইট্রোজেন থাকে, জলীয় বাষ্প সমস্ত নিয়ে তো বায়ু তৈরি হয়েছে, তাই না? তাহলে দেখো এরা অক্সিজেন, এটা একটা মৌলিক পদার্থ, কিন্তু কার্বন ডাই অক্সাইড দেখো যৌগিক পদার্থ, নাইট্রোজেন মৌলিক পদার্থ, তাই না? এরা দেখো সমস্ত মৌলিক যৌগিক পদার্থ সমস্ত নিয়ে, এর কোনো ওজন অনুপাতে না, এটা একদম র্যান্ডম যুক্ত হয়ে দেখো একটি পদার্থ তৈরি হয়েছে, সেই পদার্থটাকে কি বলা হচ্ছে? মিশ্র পদার্থ। এখানে দেখো প্রত্যেকটা ধর্ম কিন্তু স্বাধীনভাবে এরা বর্তমানও থাকে মিশ্র পদার্থের মধ্যে, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো শরবত। শরবত দেখো লবণ, চিনি এবং জলের মিশ্রণ, তাই না? বারুদ দেখো পটাশিয়াম নাইট্রেট, সালফার ও কাঠকয়লার মিশ্রণ, এগুলো সমস্ত দিয়ে দেখো একটা নতুন এটা ধর্মবিশিষ্ট বারুদ তৈরি হয়েছে। বারুদের মধ্যে কি থাকে? যদিও সেটা নতুন পদার্থ তৈরি হয়েছে কিন্তু তবুও
এই যে তাদের মধ্যে যে যে সমস্ত মৌলিক বা যৌগিক পদার্থ নিয়ে যে তৈরি হয়েছে তাদের মধ্যে সমস্ত সেই ধর্মগুলো কিন্তু বর্তমান থাকে। ধোঁয়া, দেখো বায়ু এবং কার্বনের সূক্ষ্ম মিশ্রণ। সোডা ওয়াটার, যেটাকে আমরা কি কোল্ড ড্রিঙ্কস বলি, সেটা কি দেখো কার্বন ডাই অক্সাইড এবং জলের মিশ্রণ। তারপর দেখো পেতল, পেতল কি তামা এবং জিঙ্কের মিশ্রণ। নেক্সট আসছে দেখো কাঁসা, কাঁসা কি দেখো তামা এবং টিনের মিশ্রণ। বোঝা গেছে? তাহলে মিশ্র পদার্থটা বোঝা গেছে, উদাহরণগুলো বুঝতে পারলে। নেক্সট দেখো মিশ্র পদার্থের বৈশিষ্ট্য। মিশ্র পদার্থের 1 নম্বর বৈশিষ্ট্য কি? মিশ্র পদার্থের উপাদান কণিকাগুলো পরস্পর পাশাপাশি থাকে, 1 নম্বর। ঠিক আছে, পাশাপাশি অবস্থান করছে তারা। 2 নম্বর কি? মিশ্র পদার্থের উপাদান কণাগুলোর ধর্মের কোনো পরিবর্তন হয় না। মানে মিশ্র পদার্থগুলো যে সমস্ত কণা দিয়ে তৈরি হয়েছে সেই সমস্ত কণাগুলোর যে ধর্মগুলো, সমস্ত ধর্মগুলোই তোমরা সেখানে পাচ্ছ। 3 নম্বর কি? খুব সহজেই মিশ্র পদার্থ থেকে উপাদান কণিকাগুলো আলাদা করা যায়। মানে কি মিশ্র পদার্থগুলো যে যৌগিক পদার্থগুলো যে বা মৌলিক পদার্থগুলো যে তৈরি করা হয়েছে, ইচ্ছা করলে আমরা সেগুলোকে আবার আলাদাও করতে পারি খুব সহজে। 4 নম্বর কি বলা হয়েছে? মিশ্র পদার্থগুলো যে কোনো ওজন অনুপাতে তারা যুক্ত হতে পারে। ঠিক আছে, মানে মিশ্র পদার্থগুলো মৌলিক এবং যৌগিক পদার্থগুলো তৈরি হচ্ছে, তো সেই মৌলিক এবং যৌগিক পদার্থ যে কোনো ওজন অনুপাতে আমরা আমরা মিশিয়ে দিই, যদি মিশিয়ে দিই তাহলে সেটা মিশ্র পদার্থ তৈরি হয়ে যাচ্ছে। 5 নম্বর কি বলা আছে? মিশ্র পদার্থ কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক আমরা পাচ্ছি না। 6 নম্বর কি বলা আছে? মিশ্রণ সাধারণত অসমসত্ব হয়। এই যে মিশ্র পদার্থগুলো দিয়ে যদি আমরা কোনো মিশ্রণ তৈরি করছি, মিশ্রণ তৈরি করলে সেটা অবশ্যই অসমসত্ব হচ্ছে। বোঝা গেছে? ব্যতিক্রম দেখো কি? দ্রবণ। দ্রবণ কি হচ্ছে? দ্রবণ কিন্তু একটি সমসত্ব মিশ্র পদার্থ। পরবর্তীতে আমরা আরো ভালো করে এই দ্রবণ সম্পর্কে জানবো। নেক্সট দেখো, এই যে মিশ্র পদার্থ বললাম না, এই মিশ্র পদার্থ আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা কি? সমসত্ব মিশ্র পদার্থ, 2 হচ্ছে অসমসত্ব মিশ্র পদার্থ। সমসত্ব মিশ্র পদার্থ কাকে বলা হচ্ছে? এই ধরনের মিশ্র পদার্থে প্রতিটি অংশের ভৌত ধর্ম প্রকৃতি সর্বদা সমান হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে? সমসত্ব মিশ্র পদার্থ। মানে কি? এই যে মিশ্র পদার্থ হলো কি বিভিন্ন ওজন অনুপাতে যুক্ত হয়ে, কি মৌলিক এবং যৌগিক পদার্থগুলো বিভিন্ন রকম ওজন অনুপাতে যুক্ত হয়ে মিশ্র পদার্থ তৈরি করছে। এই যে যুক্ত হচ্ছে, তাই না, একটা মৌলিক এবং যৌগিক পদার্থ যে মিশে যে মিশ্র পদার্থ তৈরি হচ্ছে, সেই মিশ্র পদার্থ যদি সমস্ত যে জায়গাটায় সেখানে যদি যে মিশ্রিত যে পদার্থগুলো সেগুলো যদি সমান পরিমাণে যদি আমরা পাই, সেটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। যেমন কি দেখো, জল এবং চিনির দ্রবণ, জল এবং লবণের দ্রবণ। দেখো জল এবং চিনির দ্রবণে তুমি যদি মেশাও, জলের মধ্যে যদি তুমি চিনি মেশাও, একটু ভালো করে মিশ্রিত করে দাও, তাহলে দেখো কিছুটা জল তুমি যদি অন্য গ্লাসে রাখো, দেন পার্থক্য, এবং সেটাকে দুটো গ্লাসের জল তুমি খাও, তোমরা কি পার্থক্য বুঝতে পারবে? বুঝতে পারবে না। দুটোই তো সমান জলের মধ্যে মনে হবে, দুটোই সমান মিষ্টি জল। ঠিক সেটাকে কি বলছি আমরা? সমসত্ব মিশ্রণ। বোঝা গেছে? অসমসত্ব মিশ্রণ কি হচ্ছে? অসমসত্ব মিশ্র পদার্থ দেখো, এই ধরনের মিশ্র পদার্থের প্রতিটি অংশের ভৌত ধর্মগুলো কি হচ্ছে? আলাদা হচ্ছে। আলাদা হচ্ছে কেমন দেখো, উদাহরণ কি দেখো, জল এবং কাদার মিশ্রণ, তাই না? দেখো কাদা, মাটির মধ্যে তুমি যদি জল মেশাও, ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, সেই জলটাই কাদার মধ্যে সমানভাবে মিশ্রিত হতে পারছে? হচ্ছে না। কোনো একটা জায়গায় বেশি ভাবে মিশ্রিত হচ্ছে, কোনো একটা জায়গায় কম ভাবে মিশ্রিত হচ্ছে, তাই না? একদম সম পরিমাণে মিশ্রিত হচ্ছে না। তেমন দেখো বালি এবং লৌহ চূড়ের মিশ্রণ। ঠিক, বুঝতে পেরেছো? তাহলে সেই সমস্ত এইসব উদাহরণগুলো হচ্ছে অসমসত্ব মিশ্রণ। বোঝা গেছে সমসত্ব মিশ্র পদার্থ এবং অসমসত্ব মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য? আচ্ছা, এই হচ্ছে আমাদের পদার্থের শ্রেণী বিভাগ।
বুঝতে পেরেছো? কারোর কোনো অসুবিধা নেই আশা করছি। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, কতগুলো কোশ্চেন আমরা আলোচনা করব। সেই দেখো, তার জন্য আমি কি করছি, আমাকে একটু আমি হাইড করে নিচ্ছি। তোমরা কোশ্চেনগুলো তোমরা সলভ করার চেষ্টা করো। দেখো প্রথম কোশ্চেন কি বলা আছে, দেখো, in which state of matter are the particles mostly touching but arranged in a random way? মানে কি বললো, মানে বললো কোন কোন পদার্থের কোন অবস্থায় পার্টিকেল গুলো মোস্টলি টাচিং বাট অ্যারেঞ্জ ইন এ র্যান্ডম ওয়ে। কি বললো, পদার্থের কোন অবস্থায় তারা একসাথে থাকে কিন্তু তারা একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে। সব থেকে মানে তোমার পদার্থের কোন অবস্থায় অণুগুলো কাছে, মানে অণুগুলো তো থাকে পাশাপাশি কিন্তু তারা খুব চারিদিকে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে। কোথায় বলো, এক্ষুনি বললাম গ্যাসিয়াস স্টেটে, তাই না? এই যে সলিড কি হচ্ছে, কঠিনে সলিড মানে কি হচ্ছে, কঠিন, তাই না? এই একটু ভুল হয়েছে না। সলিডে কি হচ্ছে, তাদের অণুগুলো পরস্পর একদম সুশৃঙ্খল ভাবে রয়েছে, র্যান্ডম ওয়েতে নেই, তাই না? লিকুইডে কি হচ্ছে, লিকুইডে তারা সলিডের থেকে কিছুটা নিরবিচ্ছিন্ন হলেও তারা কিন্তু একেবারেই যে র্যান্ডম ওয়েতে নয়, একেবারেই একদম বিচ্ছিন্ন হয়ে যায়নি। কিন্তু গ্যাসের স্টেটে কি দেখবো আমরা, গ্যাসের স্টেটে গ্যাসীয় অবস্থায় তারা একদম গতিশক্তি রয়েছে, গ্যাসের প্রত্যেকটা অণুগুলো গতিশক্তি বর্তমান, যার ফলে কি হচ্ছে, তারা তাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটাও খুব কম হচ্ছে, যার ফলে তারা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। অর্থাৎ তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে, গ্যাস। বোঝা গেল? 2 নম্বর দেখো, in which state of matter do the particle have the most energy? মানে কি বললো, পদার্থের কোন অবস্থায় পার্টিকেল গুলো সব থেকে শক্তিশালী হয়? তাহলে কোন ভাবে শক্তিশালী হয় বলো, সলিড স্টেটে, তাই না? সলিড স্টেটে কি হচ্ছে, দেখো সলিড স্টেটে তোমরা এই সলিড স্টেটে কি হচ্ছে, তাদের মধ্যে আন্তরাণবিক অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলটা খুব বেশি হচ্ছে। এই আন্তরাণবিক আকর্ষণ বলটাকে, তাই না, আন্তরাণবিক আকর্ষণ বলটাকে তোমরা সরি, এটা গ্যাস হবে না, এটা সলিড হবে না, হ্যাঁ এটা একটু ভুল হচ্ছে। এটা কি হবে বলো, গতিশক্তি কাদের বেশি থাকে সব থেকে, কোন কোন স্টেটের গতিশক্তি সব থেকে বেশি হয় অণুগুলোর মধ্যে, গ্যাসীয় স্টেটে তাদের তার এনার্জিটাও বেশি হবে, তাই না? তাহলে এটা কোনটা হবে, এটাও কিন্তু গ্যাস হবে। বোঝা গেল? why can liquid not be compressed easily? মানে কি বললো, কেন তরল ইজিলি মানে খুব সহজেই কি হচ্ছে, কম্প্রেসড মানে আবদ্ধ করা, মানে করা যাচ্ছে না, কেন বলো? কারণ দেখো, প্রথম অপশন কি বলছে, the particles are in a random arrangement। 2 নম্বর কি বলছে, particle are closely packed। 3 নম্বর কি বলছে, particle are free to move over each other, তাই না? তাই তো হচ্ছে, তাই না? why liquid compressed easily মানে কি, লিকুইড খুব সহজেই আমরা কম্প্রেস করতে পারছি, মানে খুব সহজে চাপ প্রয়োগ করে তাদেরকে কঠিনীভবন করে দিতে পারি। কেন বলো, কারণ কি বলো, এই যে
কি আছে প্রথম পয়েন্টে কি পার্টিকেলার র্যান্ডম ম্যানেজমেন্ট, র্যান্ডম ম্যানেজমেন্ট তো নয়, লিকুইডের র্যান্ডম ম্যানেজমেন্ট না, গ্যাসিয়াস স্টেটের র্যান্ডম ম্যানেজমেন্ট। 2 নম্বর কি বলছে, পার্টিকেলার ক্লোজলি প্যাক মানে পার্টিকেল গুলো খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, দৃঢ়ভাবে লিকুইডে আবদ্ধ থাকে নয়, কঠিনে থাকে। 3 নম্বর তাহলে পয়েন্ট কি বলছে, দ্য পার্টিকেল আর ফ্রি টু মুভ ইচ আদার। 3 নম্বর পয়েন্ট, পার্টিকেল কি হচ্ছে, তারা ফ্রি টু মুভ ইচ আদার মানে তারা আন্তঃআণবিক আকর্ষণ বলটা কম হওয়ার জন্য তারা চলাচল করতে পারছে। এর জন্যই তো তারা তরল, তাই না? তাদের নির্দিষ্ট আকার আয়তন নেই, আকার নেই, আয়তন আছে। বোঝা গেল? নেক্সট দেখো, why do solids have fixed space shape? কেন বলো সলিডের একটি নির্দিষ্ট আকার আছে কেন? এক্ষুনি বললাম। প্রথম পয়েন্ট তাহলে কি বলছে, দ্য পার্টিকেল আর ফিক্সড ইন এ প্লেস। 2 নম্বর পয়েন্ট কি বলছে, প্রথম তাহলে পয়েন্ট মানে কি বলো, পার্টিকেল আর ফিক্সড ইন প্লেস মানে পার্টিকেল গুলো একটি জায়গায় আবদ্ধ থাকে, তাই না? প্রথম পয়েন্টটাই তো একদম কারেক্ট, তাই না? সলিডে তো সেটাই হয়, মানে কঠিনে তো তাদের অণুগুলো একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকছে, তাই না? তাছাড়া 2 নম্বর পয়েন্টটা কি বলে দিই তাও, দ্য পার্টিকুলার ক্লোজলি প্যাকড আর দ্য পার্টিকুলার ভাইব্রেট। আচ্ছা, ফিক্স স্পেস, ঠিক আছে, এইটাই হবে প্রথম পয়েন্টটা। বোঝা গেছে? প্রথমটা নয়, এটা হচ্ছে তোমার দ্বিতীয়টা, দ্য পার্টিকুলার ফিক্স ইন প্লেস, ঠিক আছে, কিন্তু এটা নয়, দ্য পার্টিকুলার ক্লোজলি প্যাকড, ঠিক আছে? ক্লোজলি প্যাকের জন্য তাদের একটা ফিক্স শেপ আছে। বোঝা গেল? প্রথম দেখো কঠিনের প্রত্যেকে আমরা বললাম না যে কঠিনের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল এতটাই বেশি হয় যে তারা খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, এজন্যই কি হচ্ছে, তারাই আকার এবং আয়তন আমরা পাচ্ছি। বোঝা গেছে? 5 নম্বর প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য name of the change when a liquid become a solid? What is the name of the change? আচ্ছা, কি বলা হচ্ছে, যখন লিকুইডটা সলিডে পরিণত হচ্ছে সেই অবস্থাটা, সেই যে পদ্ধতিটা, সেটাকে কি বলা হচ্ছে বলো? সেটাকে বলা হচ্ছে কি বলো, মেল্টিং। মেল্টিং মানে কি, গলন। বয়েলিং মানে কি, বয়েলিং মানে হচ্ছে তোমার ফোটানো, তাই না, বাষ্পীভবন। 3 নম্বর কি হচ্ছে, ফ্রিজিং। ফ্রিজিংই তো, তাই না? ফ্রিজিং এর মাধ্যমে তো কঠিন লিকুইডটাকে আমরা কঠিনে পরিণত করছি, তাই না? ফ্রিজারে কি হচ্ছে, জলে আমরা বরফ তৈরি করছি, ঠিক এখান থেকে এসছে। 6 কি বলা আছে, হোয়াট ইজ দ্য সাবলিমেশন? সাবলিমেশন কথার মানে কি, সাবলিমেশন মানে হচ্ছে ঊর্ধ্বপাতন। বোঝা গেছে? এটা মানে হচ্ছে ঊর্ধ্বপাতন। বোঝা গেছে? ঊর্ধ্বপাতন কি, ঊর্ধ্বপাতনটা কি এক্ষুনি বললাম, কি বলেছি বলো, when a solid turns into a gas। একদম তাই, তাই না? সলিড থেকে গ্যাসে পরিণত হচ্ছে, মাঝখানে কি কোনো ধাপ, তরলের লিকুইডের ধাপ পাচ্ছি না। বোঝা গেছে? তা পরের পয়েন্টে কি হচ্ছে, when a gas turned into solid, একদমই নয়। when a gas turned into liquid, একদমই নয়। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে, প্রথম অপশনটা। বোঝা গেছে? নেক্সট আসছে, দেখো প্রশ্ন কি হচ্ছে, what eventually happens if energy continually removed from a liquid? মানে কি বললো, লিকুইডের অণুগুলোর মধ্যে থেকে যদি এনার্জি কি হচ্ছে, যদি বেরোতে থাকে, তাহলে কি হবে বলো, লিকুইড ফ্রিজেস। মানে কি, যদি লিকুইডকে তুমি যদি এনার্জি দাও, ঠিক আছে, সেটা বয়েল হবে, ঠিক আছে, এবং তারপরেও যদি আরো এনার্জি দাও, মানে তাপ দাও, তাহলে সেটা ইভাপোরেট হবে, মানে বাষ্প হবে। এবং যদি লিকুইড থেকে তুমি তাপ নিয়ে নাও, অর্থাৎ এনার্জিটাকে রিমুভ করে দাও, তাহলে সেটা ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ কঠিনে পরিণত হবে। বুঝতে পারলে?
তো আশা করি সমস্তটা তোমাদের এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়েছে। হয়েছে তো? আচ্ছা, প্রশ্নগুলো সমস্ত তোমরা করতে পেরেছো নিশ্চয়ই। যদি তোমাদের এই চ্যাপ্টারে কোনো রকম তাও ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে লিখবে, আমি কিন্তু কমেন্ট চেক করি। আরএস এক্সিলেন্সে এরকম আরো ভিডিও পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটাকেও ক্লিক করে রাখবে। যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। আর ফ্রি স্টাডি মেটেরিয়ালের জন্য তোমরা প্লে স্টোর থেকে আরএস এক্সিলেন্স এই অ্যাপটা ডাউনলোড করে নিও। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসি, টাটা।